ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। জানাবো ১৩৫০ টাকার সার ১৭০০ টাকায় কিনছেন কৃষকরা। সিন্ডিকেটের নেপথ্যে কারা? নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০। এবং সর্বশেষ জানাবো বিদ্যালয়ে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অটো চালক গ্রেপ্তার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতে নেবে বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের শীর্ষ কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে না। আদালতের প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে বাংলাদেশের আনা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে বিবেচিত হয় কিনা। নাম প্রকাশ অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, আদালতের প্রক্রিয়া যা প্রতিষ্ঠিত করতে হবে তা হলো যেসব অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ কিনা। আরেক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন যে তিনি চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। গত ৫ই আগস্ট দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে শেখ হাসিনা বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, তাই আমি ডিসেম্বরে ফিরে যেতে চাই। ২০২৪ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই সঙ্গে তার দল আওয়ামী লীগের কার্যক্রমের ওপরও নিষেধাজ্ঞা বহাল রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানোর পর এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করছি। এ বিষয়ে কোনো আপডেট থাকলে আপনাদের জানাবো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে ২০১৩ সালে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র সংযুক্ত রয়েছে। প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বরাত দিয়ে বলা হয়েছে, দিল্লিতে ভারত সরকারের সেফ হাউসে অবস্থান করে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। মাঝে মধ্যে তিনি সরাসরি বৈঠকও করছেন। এছাড়া নিয়মিত টেবিল টেনিস খেলছেন বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। আওয়ামী লীগের নেতাদের মতে, ভারতের কোনো আদালতে প্রত্যর্পণ সংক্রান্ত কার্যক্রম শুরু হলে সেই রায়কে বিভিন্ন দিক থেকে চ্যালেঞ্জ করা হতে পারে। এর মধ্যে একটি যুক্তি হতে পারে যে রায়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময় দেওয়া হয়েছে এবং সে সময় মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তিতে বলা হয়েছে, আদালত কর্তৃক ঘোষিত সাজা কার্যকর করতে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিদের ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধের ক্ষেত্রে অন্য রাষ্ট্রের বিচারিক কর্তৃপক্ষ বিষয়টি তদারক করবে। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অপরাধগুলো এই চুক্তির আওতায় বাইরে থাকবে। তবে খুন, নরহত্যা, হামলা, আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং খুনে প্ররোচনা সহ ১২ ধরনের অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হবে না। এক্ষেত্রে ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের বিধানও গুরুত্বপূর্ণ। এই আইনে পলাতক আসামিদের প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আইন অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার, পাসপোর্ট ও ভিসা বিভাগ এ সংক্রান্ত কার্যক্রমের মূল দায়িত্বে রয়েছে। মন্ত্রণালয় চুক্তির শর্ত পূরণ হয়েছে বলে মনে করলে একজন তদন্তকারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে। ওই ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আসামিকে হস্তান্তরের যৌক্তিক ভিত্তি রয়েছে, তাহলে তিনি প্রত্যর্পণের সুপারিশ করতে পারেন। ১৩৫০ টাকার সার ১৭০০ টাকায় কিনছেন কৃষকরা। সিন্ডিকেটের নেপথ্যে কারা? গত ২ সপ্তাহ ধরেই সার বিক্রিতে নৈরাজ্য চলছে রাজশাহী অঞ্চলে। ডিলাররা সার বরাদ্দের আগে বরাদ্দপত্র বিক্রি করে দিচ্ছেন কালোবাজারিদের কাছে। এখন গুদাম থেকে সার তুলে দোকানে নেওয়ার আগে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। কেউ আবার এক জেলার সার আরেক জেলায় চালান করে দিচ্ছেন। কৃষকদের অভিযোগ, পুরোটাই চলছে রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন লাখো কৃষক। ফলে ১৩৫০ টাকার টিএসপি সার ১৮০০ টাকা কিনতে হচ্ছে কৃষকদের। পাশাপাশি পুরোপুরি ভেঙে পড়েছে মনিটরিং ব্যবস্থা। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী অঞ্চল জুড়ে আমন রোপণে কৃষকদের কর্মচঞ্চল্য বেড়েছে। গ্রামীণ জনপদ জুড়ে এখন আমন রোপণের ব্যস্ততা, কিন্তু আমন রোপণের মধ্যেও নির্ধারিত দামে মিলছে না সার। ভর্তুকি সারও লাগালের বাইরে চলে গেছে কৃষকদের। আমন মৌসুমে সরকারি বরাদ্দ বাড়িয়েও কৃষকরা সার পাচ্ছেন না। সরকারি দামের চেয়ে বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছ থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। তবে অনুমোদিত ডিলাররা দাবি করছে,
বলছেন, সরবরাহ পাওয়ার কয়েকদিনের মধ্যে মজুদ শেষ হয়ে যাচ্ছে সারের, এজন্য কেউ কেউ দাম বেশি নিচ্ছেন। কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ অনুমোদিত ডিলারের কাছে ভর্তুকি সার পাওয়া যাচ্ছে না। খুচরা বিক্রেতারা প্রকাশ্যে চড়া দামে সেই একই সার বিক্রি করছে। সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী 50 কেজির এক বস্তা ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি 1350 টাকা এবং ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি 1050 টাকায় বিক্রি হয়। তবে কৃষকরা বলছেন, অনুমোদিত ডিলারদের কাছে না পাওয়ার তারা টিএসপি 1800 টাকা এবং ডিএমপি 1600 টাকায় কিনতে বাধ্য হচ্ছেন। ডিলাররা দোকান খোলার অল্প সময়ের মধ্যে তাদের মজুদ শেষ হয়ে গেছে বলে জানিয়ে দিচ্ছেন। এ অবস্থায় তারা ক্যাশ মেমো দিতে অস্বীকার করছেন। এখানে বড় ধরনের সিন্ডিকেট কাজ করছে। পাবা উপজেলার বড়াইকুড়ি গ্রামের কৃষক রাসেল হোসেন বলেন, আমার কৃষি কার্ড আছে, কয়েকবার অনুমোদিত ডিলারের কাছে গিয়েও সার কিনতে পারিনি। সরকারি দামে সার পাওয়া যাচ্ছে না, তবে বেশি দাম দিলেই মিলছে সার। পাবা উপজেলার নওহাটা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অনুমোদিত ডিলার মেসার্স হক অ্যান্ড সন্স এন্টারপ্রাইজে কোনো ভর্তুকি সার পাওয়া যায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ আরেকটি অনুমোদিত ডিলার তাসনিম এন্টারপ্রাইজের এক কর্মচারীর নাম প্রকাশ না করে বলেন, আমাদের সারের মজুদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে পরে ফোনে যোগাযোগ করা হলে দোকান মালিক ফজলুর রহমান দাবি করেন সার ছিল। কর্মচারী ভুল বলেছিল। কৃষকদের অভিযোগ, তদারকির দায়িত্বে নিয়োজিত কৃষি কর্মকর্তা ডিলার ও অবৈধ সার বিক্রেতাদের সিন্ডিকেট সার বিতরণ, বিক্রি ও ইচ্ছামতো দাম নিয়ন্ত্রণ করছে। ফলে সারের 50 কেজি বস্তা কিনতে স্থানভেদে কৃষককে গুনতে হচ্ছে অতিরিক্ত 500 থেকে 1000 টাকা। অথচ মাসে মাসে জেলা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বৈঠকে দেখানো হচ্ছে সারের কোনো সংকট নেই, দামও বাড়েনি, কিন্তু মাঠের চিত্র পুরোপুরি ভিন্ন। ভুক্তভোগী কৃষকরা বলছেন, সিন্ডিকেট খুবই শক্তিশালী, ভেতরে ভেতরে চলে টাকার খেলা। অসাধু ডিলারদের সঙ্গে এলাকার কৃষি কর্মকর্তাদের সিন্ডিকেটের কাছে জিম্মি লাখো কৃষক। সিন্ডিকেট ভাঙতে এগিয়ে আসেননি জেলা মনিটরিং কমিটির কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী কৃষক জানিয়েছেন, সিন্ডিকেটের মূল নিয়ন্ত্রণ হচ্ছে তদারকির দায়িত্বে নিয়োজিত মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা। অসাধু ডিলারদের সঙ্গে তাদের গাঁটছড়া খুবই শক্তিশালী, আর মাঠ পর্যায়ে শত শত অবৈধ খুচরা সার বিক্রেতাও এই সিন্ডিকেটে জড়িত। নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত 30। নেত্রকোনার মদনে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত 30 জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার তিয়স্টি ইউনিয়নের কাওয়ালিফিন্নি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবু বকর, বিপুল, রকি খান, রহিস উদ্দিন, কামাল তালুকদার, শামসুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল ও রাজাকের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের তাড়াইল ও কেন্দু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রমজানে ঈদের সময় গরু কেনা ও ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে একই গ্রামে নজরুল ও জাহাঙ্গীরের পক্ষে লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। ওই ঘটনার জের ধরে রোববার দুপুরে দুই পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে উভয় পক্ষে নারী পুরুষ সহ অন্তত 30 জন আহত হন। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন করিম বলেন, দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও তাদের মধ্যে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিদ্যালয়ে যাওয়ার পথে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক গ্রেপ্তার। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণীতে পড়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় সিদ্দিক হাওলাদার নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল 9টার দিকে ওই শিশুকে তার বড় বোন বিদ্যালয়ে যাওয়ার জন্য একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে দেয়। অটোরিকশায় আগে থেকে প্রথম শ্রেণীর আরও এক শিশু ছিল। বৃষ্টির মধ্যে কিছু দূর যাওয়ার পর নির্জন স্থানে অটোরিকশাটি থামিয়ে চালক দ্বিতীয় শ্রেণীতে পড়া শিশুটিকে ধর্ষণ করেন। শিশুর চিৎকার শুনে কাছাকাছি থাকা একটি মুরগির খামারের মালিক ঘটনাস্থলে গেলে চালক দুই শিশুকে অটোরিকশা থেকে নামিয়ে দ্রুত চলে যান। পরে ওই শিশু বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। এ সময় শিশুটির পরনে থাকা পোশাকে রক্ত দেখা যায়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। শুক্রবার শিশুর পরিবারের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় মামলা করা হয়। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এরশাদুল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্ত নানা কৌশল কাজে লাগিয়ে পুলিশ প্রথমে সিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করে পরে তাকে গ্রেপ্তার করার পর তিনি অপরাধের কথা স্বীকার করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।